দেখে নেব খেলার সময় শিরোনাম। আবারও বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। সহ সভাপতি ফারুক ও সাখাওয়াত প্রথমবারের মতো পরিচালক হলেন পাইলট। টি-20-তে এসে টেস্ট খেলতে হচ্ছে, নির্বাচিত হয়ে বললেন বুলবুল, নতুনদের সঙ্গে কাজ করা চ্যালেঞ্জিং হলেও সবাইকে নিয়ে ক্রিকেট এগিয়ে নেওয়ার প্রত্যয়। বাংলাদেশ ক্রিকেটের আমানত হিসেবে আমরা পেয়েছি 4 বছরের জন্য। যে দলটা সাথে পেয়েছি, আই এম ভেরি কনফিডেন্ট যে আমরা বাংলাদেশ ক্রিকেটকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই বোর্ডে যাতে সবাই মিলে কাজ করতে পারি, এটা যাতে কেউ বাইরে থেকে ভাঙতে না পারে, এটা চেষ্টা করবো আমাদের। বোর্ডের নতুন ডিরেক্টরদের ছড়াছড়ি, সবার প্রত্যাশা ক্রিকেটকে এগিয়ে নেওয়া করার সুযোগ হয়েছে। ইনশাআল্লাহ যতদিন আমরা কাজ করতে পারবো ততদিন পরে আমরা জবাব দিতে পারবো আমরা কত ভালো কাজ করছি। যে অবস্থায় আমরা আছি, যেটা আমি ভীষণ দেখি যে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আরো উপরে যাওয়ার সম্ভাবনা আছে। বিতর্কের মুখে এনএসসি কোটা থেকে মনোনীত বিসিবি পরিচালক ইশফাক আহসানকে প্রত্যাহার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। আর পরিচালকদের ভোটে 2 সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন। এদিকে সভাপতি নির্বাচিত হয়ে বুলবুল বলেন, দেশের ক্রিকেট ডেভেলপমেন্টের প্রয়োজনেই টি-20 ইনিংস খেলতে এসে টেস্টের জন্য নামছেন তিনি। এদিকে বিতর্কের মুখে এনএসসি কোটা থেকে মনোনীত বিসিবি পরিচালক ইশফাক আহসানকে প্রত্যাহার করা হয়েছে। কাল নতুন পরিচালকের নাম ঘোষণা করা হবে। নানা নাটকীয়তার পর অনুষ্ঠিত হলো বিসিবি নির্বাচন। এক পক্ষ ভোট বর্জন করায় সীমিত ছিল ভোটার উপস্থিতি। সরাসরি 156 জন ভোট দেওয়ার কথা থাকলেও মূলত কাস্ট হয়েছে 115। ক্যাটাগরি 1 থেকে নির্বাচন হয়েছে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে। ঢাকায় 3 প্রার্থী থাকলেও ভোট বর্জন করেছেন রেদওয়ান ফুয়াদ, যে কারণে সহজ হয়েছে 2 পরিচালক প্রার্থীর। 15টি করে ভোট পেয়েছেন বুলবুল ও ফাহিম। চট্টগ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী। খুলনা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 পরিচালক আব্দুর রাজ্জাক ও জুলফিকার। রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল থেকে মুখলেসুর, হাসানুজ্জামান, রাহাত, সাখাওয়াত হোসেন। ক্যাটাগরি 2-এ 17 প্রার্থীর মাঝে নির্বাচিত হয়েছেন 12 পরিচালক। ইশতিয়াক 42, দীপন 40, আমজাদ 41, আবুল বাশার 40, ফায়াজুর 40, তানিম 42, ফারুক 42, নাজমুল 37, মঞ্জুর 39, মেহরাব 41, মিঠু 34 ভোটে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন। আর ক্যাটাগরি 3 থেকে 2 প্রার্থী খালেদ মাসুদ ও দেবব্রত পাল। পাইলট নির্বাচিত হয়েছেন 43 ভোটে 35টি পেয়ে। এরপর পরিচালকরা নির্বাচন করেন সভাপতি ও সহ সভাপতি, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল আর সহ সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে সভাপতি পদে একজন নমিনেশন পেপার সাবমিট করেছিলেন। এজন্য কোনো নির্বাচন করতে হয়নি, ভোটিং করতে হয়নি। তো সেই নির্বাচনে মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। আর 2 জন ভাইস প্রেসিডেন্ট পদের জন্য সেখানে 2 জন ক্যান্ডিডেট ছিলেন। সেই পদেও কোনো নির্বাচন বা ভোট গ্রহণ করতে হয়নি। সেই হিসেবে 2 জন সভাপতি আনকন্টেস্টেড ইলেক্টেড হয়েছেন। একজন হচ্ছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন ক্যাটাগরি 1 থেকে, আর ক্যাটাগরি 2 থেকে ফারুক আহমেদ সাহেব। এনএসসি থেকে এসেছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। সব শঙ্কা অনিশ্চয়তাকে পেছনে ফেলে অনুষ্ঠিত হলো বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিকতা, যেখানে সভাপতির চেয়ারটা দখলে থেকেছে আমিনুল ইসলাম বুলবুলের। তবে এই নির্বাচনে অংশ নেয়নি ক্লাব সংগঠকদের বড় একটি অংশ, যে কারণে বর্তমান বোর্ডের চ্যালেঞ্জ হবে সকলকে একত্রিত করে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ফারুক আহমেদকে সঙ্গে নিয়ে নতুন বোর্ডের দারুণ কিছু করার প্রত্যাশার কথা শুনিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রেসিডেন্টকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি ফারুকের। আরেক সহ সভাপতি সাকওয়াত হোসেনের চাওয়া তার বিভাগ বরিশাল ক্রিকেটের উন্নতি। আর বোর্ডের যে কোনো দায়িত্বে নিজের সর্বোচ্চটা দেওয়ার কথা জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান মিঠু। একজনের জায়গায় আরেকজন, এবারও সভাপতির চেয়ারে আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচিত বোর্ডে ফারুক আহমেদ হলেন সহসভাপতি। নতুন স্বপ্ন, নতুন আশা, কাঁধে কাঁধ রেখে কাজ করার প্রতিশ্রুতি দুজনেরই। বুলবুলের সাথে আমাদের টিম তো অনেক পুরনো টিম, আমরা একসাথে, আমি যখন ক্যাপ্টেন ছিলাম আমার আন্ডারে খেলেছে, আমি আবার ওয়ার্ল্ড কাপ ওর আন্ডারে খেলেছি। সো ইটস লাইক ভাইস ভার্সা, আমাদের খুব বেশি ডিফারেন্স নাই। সো আমাদের লম্বা সময় পাড়ি দিয়েছি কলিগ হিসাবে। সো ওইটাই আবার নতুন করে শুরু করবো আশা করি। এই বোর্ডে যাতে সবাই মিলে কাজ করতে পারি, অ্যান্ড এটা যাতে কেউ বাইরে থেকে ভাঙতে না পারে, এটা চেষ্টা করবো আমাদের। বাংলাদেশ ক্রিকেটের আমানত হিসেবে আমরা পেয়েছি 4 বছরের জন্য। যে দলটা সাথে পেয়েছি, আই এম ভেরি কনফিডেন্ট যে আমরা বাংলাদেশ ক্রিকেটকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের যে দলটা পেয়েছি আমরা, যারা নির্বাচিত, তাদেরকে নিয়েই আমরা চিন্তা করছি। এই বোর্ডের নতুন মুখ বরিশালের পরিচালক সাকওয়াত হোসেন পেলেন সহসভাপতির দায়িত্ব। শোনালেন বাংলাদেশ ও বরিশালের ক্রিকেট নিয়ে তার ভাবনার কথা। আশা করি বরিশাল অঞ্চলের খেলাগুলো আমরা নিয়মিত করব। প্রত্যেকটা এলাকায় কম বেশি একই সমস্যা। তো এই সমস্যা যদি আমরা ভবিষ্যতে আমাদের পাইপলাইনের প্লেয়ার পেতে হয় এবং আমাদের যদি এই বাংলাদেশকে আরও সামনের দিকে ক্রিকেটে আগে নিতে হয়, সো খেলা করতে হবে এবং সেখানে মাঠের যে ফ্যাসিলিটিস এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস এগুলো ঠিকমতো করতে হবে। সাকওয়াত হোসেনের মতো এই বোর্ডে আছেন আরও অনেক নতুন মুখ। তাদের প্রত্যাশা একটাই, নিজেদের সর্বোচ্চটা দিয়ে দেশের ক্রিকেটের জন্য কাজ করা। ক্রিকেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার চেষ্টা করব সেইগুলো করার, মানে সেই সব কাজগুলো যেটা করলে আমাদের ক্রিকেটের সুবিধা হবে। প্রমাণ করার সুযোগ হয়েছে। ইনশাল্লাহ যতদিন আমরা কাজ করতে পারবো ততদিন পরে আমরা জবাব দিতে পারবো আমরা কত ভালো কাজ করছি। লং টার্ম প্ল্যান করব, সেই সাথে সাথে যদি ইফেক্টিভ কিছু আপনার শর্ট প্ল্যান করা যায় সেগুলোকেও দেখব। রাশিয়ার ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী এখনও আমরা ফিট না আর কি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য। যে অবস্থায় আমরা আছি, যেটা আমি ভীষণ দেখি যে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। নানা নাটকীয়তার পর ইফতেখার রহমান মিঠুও হয়েছেন পরিচালক। পুরনো দায়িত্ব কিংবা নতুন, ক্রিকেটের সব জায়গায় কাজ করার জন্য প্রস্তুত এই পরিচালক। এক্সপিরিয়েন্সটা আছে, সো আই ক্যান, মানে আমি প্লাস আমার নিজের ব্যবসা আছে বলে সব যেখানেই যেটা দেবে আমার কোনো চাহিদা নাই, যেটাই দিবে সেটাতেই আমি মনে করি আমি কন্ট্রিবিউট করতে পারবো এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব ওইটা অ্যাকনলেজ করে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিসিবি নির্বাচন নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সহকর্মী মাকসুম আলম খান ও নিয়ন মোহাইমিন। মাকসুম, নিয়ন, আপনাদের স্বাগত। ধন্যবাদ ইকবাল। সারাদিন নির্বাচন কভার করেছেন নিয়ন মোহাইমিন। একদম শুরু থেকেই আমি দেখেছি বিসিবি নির্বাচনে বিভিন্ন ইভেন্টগুলো কভার করছিলেন। একেবারে নখদর্পণে বিসিবি নির্বাচন, ঘটনাবহুল একটা নির্বাচন আমরা দেখতে পেলাম এবং বলা যেতে পারে যে শেষ হয়েও হইল না শেষ। রবি ঠাকুরের এই ছোট গল্পের ইস্যু নিয়ে বলতে হয়, নির্বাচিত বোর্ড পেয়ে গেছে বিসিবি। 25 সদস্যের একটি নির্বাচিত প্যানেল আমরা দেখেছি। কিছুক্ষণ আগে দেখলাম সেখান থেকে একজনকে সরিয়ে দেওয়া হলো। এনএসসি মনোনীত যিনি ছিলেন তাকে সরিয়ে দেওয়া হলো এবং আগামীকাল নতুন করে নতুন পরিচালকের নাম ঘোষণা করা হবে। কি হলো আর কি, নির্বাচন শেষ হওয়ার পরও এই নাটকীয়তা কিভাবে দেখছেন? যাকে আসলে সরিয়ে দেওয়া হলো তার একটা মানে আওয়ামী সংশ্লিষ্টতা কিংবা তার কিছু পোস্ট মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, যেটা নিয়ে নির্বাচিত হওয়ার পর, ডিক্লারেশনটা আসার পর, রাইট, এবং তাকে নিয়ে ব্যাপক নেতিবাচক আলোচনা চলছিল। এবং এই বোর্ডের একটা বিষয়ে যে একটা ইন্টেনশনের জায়গা আমরা দেখছি, এই বোর্ডের এই নির্বাচন প্রসেসটা নিয়ে অনেক সময় আমরাই কথা বলেছি যে এখানে তো সবার যে অংশগ্রহণমূলক নির্বাচন কিংবা স্বচ্ছতার জায়গা নিয়ে অনেকের অনেক কমপ্লেইনের জায়গা ছিল, কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের একটা ইন্টেনশনের জায়গা যেটা মনে হয়েছে সেটা হলো যে মানে বোর্ডটাকে যতটুকু এখন যেটা নির্বাচিত বোর্ড হয়ে এসেছে সেটাকে যতটুকু কলুষমুক্ত রাখা যায়, বিতর্কের বাইরে যতটুকু রাখা যায়। এখানে আমরা জানি যে মেকানিজম অনেক কিছু আছে, অনেক কিছু হিসেব করার ব্যাপার আছে, তারপরেও যতটুকু কলুষমুক্ত মানে বিতর্ক রাখা যায় সেটার জন্যই আসলে এই ডিসিশনটা নেওয়া হয়েছে বলে আমি মনে করছি আর কি।
নিয়ন মোহামিনের কাছে জানতে চাবো, মাকসুম আলমের কাছ থেকে শুনছিলাম বিতর্ক মুক্ত একটা বোর্ড করতে চাচ্ছেন। এনএসসি থেকে 2 জনকে মনোনীত করা হয়েছে, নির্বাচিত হওয়ার পর সবকিছুই যেন বেরিয়ে আসলো যে তিনি আওয়ামীপন্থী বা বিভিন্নই। কিছুক্ষণ আগে একটা সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে তার সম্পর্কে যথেষ্ট খোঁজ খবর না নিয়েই তাকে মনোনীত করেছে এনএসসি। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? এটা পুরোটাই এনএসসির দায়। এনএসসির দায়, এনএসসির যিনি এই মুহূর্তে চেয়ারম্যান বা প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন তার দায়, তার আশেপাশে যারা তার সঙ্গে এই জিনিসটা তাকে ইনপুট দিয়েছেন তাদের দায়। কারণ যে দুজনকে এসেছেন, আপনার মনে আছে আমরা যখন বিকেলবেলা তথ্যটা পেলাম যে এই দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা নিজেরা ইনফরমেশন কালেক্ট করছিলাম, কেউ তাদেরকে চেনে না। এই ক্রীড়া জগতের অনেকের সঙ্গেই কথা বলেছি, এনএসসির অনেকের সঙ্গে কথা বলেছি, তারা নিজেরাও কেউ জানে না। অর্থাৎ তাহলে কোনো না কোনো জায়গা থেকে তো ইনপুট হয়েছে এই নাম দুটো, তাহলে সেই জায়গাটা কি? এখন এটা তো আসলে এনএসসিকে বলা উচিত, ক্লিয়ার করা উচিত যে আমরা আসলে এইভাবে নাম দুটো পেয়েছি, এইভাবে আসলে তাদেরকে প্রকাশ করা হয়েছে। এখন এটা আসলে এনএসসির উপর পুরো দায়টা চলে এসেছে। এখন এনএসসি বুঝবে যেহেতু এখন ওকে একটা বিতর্ক হয়েছে, আমরা নাম সরিয়ে নিয়েছি, আগামীকাল একজন নতুন পরিচালক আসবে। এখন পর্যন্ত যা শুনতে পাচ্ছি সেখানেও একটা চমক থাকছে, নতুন করে একজন নারীর নাম নাকি আসতে যাচ্ছে পরিচালক হিসেবে। এখানে আমি একটু অ্যাড করি, প্রেস ব্রিফিং এ যখন মানে ভোটাভুটি শেষ, ভোট গণনা শেষ এবং বিসিবি সভাপতিও কে হচ্ছেন ঘোষণা হয়ে গেল, এরপরে যখন প্রেস ব্রিফিং এ এসেছিলেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি কিন্তু বলেছিলেন সেখানে যে আমাদের গঠনতন্ত্রে পরিবর্তনের প্রসঙ্গ যখন আসলো তখন তিনি বলেছিলেন যে গঠনতন্ত্রে পরিবর্তনের আমার মনে হয় গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো এই বোর্ডটা পুরুষতান্ত্রিক হয়ে যাচ্ছে, সেখানে মানে নারী পরিচালক অ্যাড করা দরকার। এবং সেই ঘোষণাটা মানে এখন আমরা যেটা নিয়ন মোহামিন বলছিলেন যে হয়তোবা আমরা একজন নারী পরিচালকও, মানে দুজনের নাম শোনা যাচ্ছে, দুজনই আসলে এক্স ক্রিকেটার। এটা একটা মানে ক্রিকেটের জন্য একটা ভালো দিক, অন্তত যে দুজনের নাম এসেছিল তারা কেউ ক্রিকেটের সঙ্গে কোনোভাবে যুক্ত না। সেই জায়গা থেকে যে দুজনের নাম এখন আমরা শুনতে পাচ্ছি, আমরা নামগুলো বলছি না, আগামীকাল হয়তো বা সেই নামগুলো ক্লিয়ার হবে। দুজনই আসলে আনুষ্ঠানিকভাবে আমরা এখন পর্যন্ত যদি যখন জানবো, দুজনই আসলে এক্স ক্রিকেটার এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে। আচ্ছা, মাকসুম আলম খানের কাছে যাব, তার আগে নিয়নের কাছে ছোট্ট করে একটু জানতে চাচ্ছি, এই যে নির্বাচনটা হলো, আমরা নির্বাচিত একটি বডি পেতে যাচ্ছি বা পেয়ে গেছি আর কি, এটার মধ্যে আমরা জানি ক্রিকেট ডেভেলপমেন্টে ক্লাবের বিশাল একটা ভূমিকা থাকে এবং এই নির্বাচনে ক্লাবের বিশাল একটা অংশ কিন্তু এই নির্বাচনে তারা পার্টিসিপেশন ছিল না, এবং একই সঙ্গে 9 জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এই যে যারা বডিতে এসেছেন তাদের কাছ থেকে আসলে আগামী দিনে বুলবুল ভাই কিন্তু বলেছেন যে নতুনদের নিয়ে কাজ করাটা চ্যালেঞ্জিং হবে, তারপরে সেই চ্যালেঞ্জটা তিনি নিতে চান। সবকিছু মিলে এই চ্যালেঞ্জটা কতটুকু দেখছেন আমাদের ক্রিকেট ডেভেলপমেন্টে? এই বোর্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই হবে আসলে, যে নতুনদেরকে কিভাবে অ্যাকোমোডেট করবেন বুলবুলের এই জায়গাটাতে আমরা আস্থা রাখতে চাই, কারণ তিনি দীর্ঘদিন এই ডেভেলপমেন্ট ইস্যুতে কাজ করেছেন আইসিসিতে। তিনি এই জায়গাটাতেই তার আসলে মূলত যে মুন্সিয়ানার জায়গাটা, সেই জায়গাটাই তিনি যদি এখন তার ওই অতীত অভিজ্ঞতাটা এখানে কাজে লাগাতে পারেন, তার আশেপাশে যাদেরকে তিনি নিয়েছেন, যেমন সহসভাপতির জায়গায় চমক হিসেবে তিনি সাখাওয়াত সাহেবকে এনেছেন। সাখাওয়াত সাহেব আসলে ক্রিকেটের লোক নন, তিনি ট্যুরিজমের লোক, কিন্তু ট্যুরিজমের সঙ্গে ক্রিকেটকে মিলিয়ে বাংলাদেশে অনেকদিন ধরে এটা নিয়ে কথা হচ্ছিল। আমরা কক্সবাজারে একটা স্টেডিয়ামও তৈরি করেছিলাম এটার জন্য, পরবর্তীতে সেই স্টেডিয়ামটা এখন আসলে পড়িয়ে রয়েছে। মানে এই ব্যাপারগুলো যদি তিনি মিলাতে পারেন, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবার বিসিবিতে এসেছেন। সাধারণত বিসিবিতে আমরা ক্লাব সংগঠক দেখতাম, ক্রিকেট সংগঠক, এই টাইপের মানুষ দেখতাম। এবার অনেকটা মিক্স আপ, অনেক পেশা থেকে মানুষ এসেছেন, অনেক জায়গা থেকে মানুষ এসেছেন, বিভিন্ন বিভাগ থেকে যারা এসেছেন তারা অনেকে রাজনৈতিক পরিচয়ের বাইরেও তাদের আলাদা আলাদা পরিচয় আছে। তো সেই জায়গাগুলো থেকে এটাকে যদি একটা ফাইন টিউন করা যেতে পারে, খুব ভালো একটা কিছু হতে পারে। আমার মাকসুম আলম খানের কাছে একই প্রশ্ন, মোটামুটি একই প্রশ্ন, যেটা করেছিলাম সেটা সম্ভবত সে স্কিপ করেছে বা হয়ে গিয়েছে। সিংহভাগ ক্লাব ছাড়া আসলে ক্রিকেট ডেভেলপমেন্ট কতটা সম্ভব? খুবই কঠিন। এবং এই প্রশ্নটা আজকের প্রেস ব্রিফিংয়ে আজ মানে নির্বাচন ভোট যখন সবকিছু অ্যানাউন্স হয়ে গেল, তারপরে ওখানে একটা উৎসবের পরিবেশ, সেইখানে যারা নেই তাদের নিয়ে অত বেশি আলোচনা হবে না, এটাই স্বাভাবিক। তারপরও একটা দুটো প্রশ্ন ছিল, কিন্তু গত কয়েকদিন যখন এই ভোটের আগ পর্যন্ত যে ঘটনা প্রবাহ, তখন কিন্তু আলোচনার সিংহভাগ জুড়েই ছিল যে এই মানে ঢাকার এই যে বড় বড় ক্লাবগুলো এই নির্বাচনে সেইভাবে তাদের অংশগ্রহণ দেখা যাচ্ছে না, এইটাকে তারা কিভাবে দেখছেন। বারবারই আমিনুল ইসলাম বুলবুল বা মানে তার প্যানেলের তার আশপাশের যারা আছেন তারা বলার চেষ্টা করেছেন যে যারা নেই তাদেরকে আমরা বিভিন্নভাবে হয়তো রাখার চেষ্টা করব, তাদেরকে অনুরোধ করব, কিন্তু তাদের মানে তারা না থাকার কারণে এই নির্বাচনটা কোনোভাবে প্রশ্ন তোলার জায়গা থাকছে কিনা এই বিষয়টা বারবার তারা এড়িয়ে গেছেন। আজও ঠিক একই ব্যাপারই হয়েছে। কিন্তু অবশ্যই এটা একটা খুব বড় চ্যালেঞ্জ, এবং আমার তো মানে একটা শঙ্কার জায়গা বলবো বা আমার কনসার্নের জায়গা, সেটা হচ্ছে যেই ক্লাবগুলো বলেছিল যে নির্বাচন স্থগিত না করলে তারা একটা বড় সড়ো আন্দোলন কিংবা একটা বয়কট বা এই ধরনের বিষয়গুলো তারা বলেছিল, তাদের তরফ থেকে এখনো তাদের কমেন্টটাকে এখন আমরা জানতে পারিনি। আগামীকাল
বড় পরিসরে তাদের কোনো মানে কার্যক্রম থাকে কিনা সেইটা আসলে এখন একটা দেখার অপেক্ষা রয়েছে। কেননা ওই ক্লাবগুলো যদি ক্রিকেট কার্যক্রম থেকে সরে যায় সেক্ষেত্রে একটা ব্যাপক শূন্যতার জায়গা তৈরি হবে। এক্স্যাক্টলি, অনেক বড় একটা সংকট তৈরি হবে। মাকসুম নিয়ন, আমরা আরো কথা বলবো। আরেকটি রিপোর্ট তৈরি হয়েছে, আমরা একটু দেখে আসি। বাংলাদেশের ক্রিকেট ডেভেলপমেন্টের প্রেমে পড়েই এবার টি-20 থেকে টেস্ট ইনিংস খেলতে চান আমিনুল ইসলাম বুলবুল। সবাইকে সঙ্গে নিয়ে দেশের ক্রিকেট এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট। বিসিবিকে দেখতে চান একটা পেশাদার বোর্ড হিসেবে। অন্যদিকে সহ সভাপতি নির্বাচিত হওয়া ফারুক আহমেদ আর পেছনে ফিরে তাকাতে চান না। বিভেদ ভুলে ক্রিকেট উন্নয়নে রাখতে চান ভূমিকা। প্রেস কনফারেন্স রুমে বসে আছেন আমিনুল ইসলাম বুলবুল, পাশেই এসে বসলেন ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ডে তার হারানো চেয়ারে এতদিন বসেছিলেন বুলবুল। নির্বাচনের হিসেব নিকেশে এবার দুজনই পাশাপাশি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি বুলবুল আর নাটকীয় প্রত্যাবর্তনে সহ সভাপতি ফারুক। আমি তার ফারুক ভাইয়ের আন্ডারে খেলেছি, আবার বিশ্বকাপে আমি ক্যাপ্টেন ছিলাম, ফারুক ভাই আমার আন্ডারে খেলেছে। সো এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই প্র্যাকটিসটা আমাদের বহু বছর ধরে হয়ে আছে। পূর্ণাঙ্গ বোর্ড হয়েছে, আমরা সামনের দিকে দেখতে চাই। আইসিসির চাকরি ছেড়ে একটা টি-20 ইনিংসের মতো স্বল্প সময়ের মধ্যে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়ে বিসিবিতে যুক্ত হয়েছিলেন বুলবুল, কিন্তু ঘটনা প্রবাহে সেটাই এখন দীর্ঘমেয়াদের টেস্ট ইনিংস হতে চলেছে। চিন্তার জায়গাতেও তাই আসছে পরিবর্তন। এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে হয়, বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে, উইদিন দ্য কনস্টিটিউশন থেকেছি। চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি, ওই চাকরিটার ব্যাপারে আর কোনো চিন্তা করছি না। এখন একটাই ফোকাস, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। এটা একটা জার্নির অংশ ধরে নিয়েছি। বাংলাদেশ ক্রিকেটের ডেভেলপমেন্টের প্রেমেও পড়ে গিয়েছি। যখন সাফল্যগুলো দেখতে পেলাম, সেই লোভটা আমি ছাড়তে পারিনি। আমাদের এই কনস্টিটিউশনে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। আমরা বেসড অন দি নিড, আমরা অবশ্যই সেখানে কিছু চেঞ্জ। সবথেকে বড় চেঞ্জটা আমার কাছে মনে হয় যে আমাদের এই ক্রিকেট বোর্ডটা পুরুষতান্ত্রিক ক্রিকেট বোর্ড। এখানে ইমিডিয়েটলি আমাদের জেন্ডার ইকুয়েশনের জন্য আমাদের মনে হয় এখানে ফিমেল ডিরেক্টর দরকার আছে। নেক্সট বোর্ড মিটিং থেকে আমরা কোনো ফোন অ্যালাউ করব না। যাদের অনাস্থায় বের হয়ে যেতে বাধ্য হয়েছিলেন ফারুক, তাদের বেশ কয়েকজন আছেন নবনির্বাচিত বোর্ডেও, যদিও রাগ ক্ষোভ ভুলে যেতে চান বলেই জানিয়েছেন তিনি। মাঝখানে কিছু জিনিস আসে আনপ্রেসিডেন্টেড বলে, যেটা মানে ওই জিনিসগুলো আমাদের ট্যাকেল করতে হবে। এবং আমাদের যেহেতু গোল একটাই, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমার মনে হয় ছোটোখাটো যেই মাঝখানে ইনবিটুইন যে জিনিসগুলো আছে, এগুলো থেকে আমরা বের হয়ে আমরা যাতে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি। সহসভাপতি হিসেবে নাজমুল আবেদিন ফাহিমের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত ফারুকের সঙ্গী হয়েছেন সাখাওয়াত হোসেন। বরিশাল বিভাগ থেকে আসা এই পরিচালকের প্রাথমিক পরিকল্পনা নিজ এলাকার ক্রিকেট নিয়ে। বরিশালে গত 15 বছর কোনো খেলা তেমন হয়নি, এবং আমাদের যে স্টেডিয়ামের কাজ 2006 সালে আরম্ভ হয়েছে, এখনও শেষ হয়নি। যার ফলে কি হলো, আমাদের যে লিগ খেলাগুলো এবং অন্যান্য যেই ফ্যাসিলিটিস এবং ইনফ্রাস্ট্রাকচার খেলার কিছুই হয়নি। তো আমরা একটা কর্ম পরিকল্পনা করছি। নির্বাচিত হওয়ার পরদিনই বোর্ড সভা করতে যাচ্ছে বর্তমান পরিচালনা পর্ষদ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমাদের সঙ্গে আছেন মাকসুম আলম খান এবং নিয়ন মোহাম্মদ নিয়ন। আপনার কাছে একটু জানতে চাই, বুলবুল ভাই যখন প্রথমবার, এর আগে যখন সভাপতি নির্বাচিত হলেন বা তাকে সভাপতি করা হলে, এসে বলেছিলেন টি-20 খেলতে চান। টি-20টা আমরা বরাবরই খারাপ খেলি, দলের কথা বলছি আর কি, এই 3 মাসের টি-20 হচ্ছে আসলে আমাদের সভাপতি কেমন খেলেন, এখন তিনি টেস্ট খেলতে চাচ্ছেন, যেটা হচ্ছে আমরা আরো খারাপ খেলি। আসলে কেমন করতে পারেন সভাপতি, তার 3 মাসের পারফরমেন্স যদি আমরা এভালুয়েট করি, এবং সামনের দিনটা হচ্ছে আসলে কেমন হতে চলেছে? নির্বাচন বাদ দিয়ে যদি তার পারফরমেন্স এভালুয়েট করি, মানে নির্বাচনে তিনি দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন, মানে তিনি যদিও নিজে সেটা স্বীকার করবেন না, তার আশপাশের মানুষরাও সেটা স্বীকার করছেন না, অস্বীকার করার কোনো উপায় নেই। তবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ইতিহাসে তিনি যে নির্বাচনটির অংশ হয়েছেন এবং নির্বাচনটি করেছেন বা করিয়েছেন বিভিন্ন মেকানিজম দিয়ে, দুর্দান্ত পারফরমেন্স করেছেন, এর নো ডাউট। বাট ওটা বাদ দিয়ে যদি অ্যাপার্ট ফ্রম দ্যাট তার যে ক্রিকেটিং যেই কাজগুলো তিনি করেছেন এই 3 মাসে, দুর্দান্ত। মানে বাংলাদেশের ক্রিকেটে এত কম সময়ে এত কাজ করা যায়,
অনেক দিন ধরে বাংলাদেশের ক্রিকেট বলা হচ্ছিল বিকেন্দ্রীকরণ করতে হবে, অমুক অমুক জায়গায় একটা মিনি বিসিবি তৈরি করতে হবে, এই কথাগুলো আমরা শুনে আসছিলাম গত 13-14 বছর ধরে, কিন্তু কেউ কখনো কার্যক্রমগুলো হাতে নেয়নি। হাতে নিলেও আবার সেগুলো থেমে গেছে, কিন্তু বুলবুল ভাই সেই জায়গাটায় একদম হাত দিয়েছেন এবং তিনি কার্যক্রম শুরু করেছেন। বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন, বিভিন্ন জায়গাগুলোতে নিজে ভিজিট করেছেন, তার উপদেষ্টা বানিয়েছিলেন দুজনকে, তাদেরকে নিয়ে গিয়েছেন এবং তারা সেখানে কাজ করেছেন। নো ডাউট তিনি সেখানে চেষ্টা করেছেন এবং এই 3 মাসে তিনি দেখিয়েছেন কাজ করা যায় যদি ইচ্ছে থাকে। এখন বাকিটা আসলে তার উপর, তার সঙ্গে যারা কাজ করবেন তাদের উপর নির্ভর করবে যে মানে তারা এগিয়ে যাওয়ার পথটা আসলে কতটা মসৃণ হবে। এক্স্যাক্টলি, তিনি আসলে চেষ্টা করেছেন, কিন্তু আসলে এই স্বল্প সময়ে হচ্ছে আসলে প্রতিফলনটা প্রত্যাশা করাটাও বোকামি হবে। মাকসুমের কাছে হচ্ছে আমি একটু জানতে চাবো, এই নির্বাচনে কিন্তু বিএনপির আমরা যদি বলি একটা ছায়া ছিল, বা হচ্ছে আমরা যদি একজনকে মেনশন করে বলি ইশরাক হোসেন, তিনি কিন্তু চেয়েছিলেন তামিম ইকবালের সঙ্গে তারা হচ্ছে একটা সম্পৃক্ততা ছিল, একসঙ্গে তারা প্রেস কনফারেন্স করেছে, সেটা আমরা দেখেছিলাম। এবং আজকে যখন নির্বাচন হলো তখন দেখেছি যে তিনি তার সোশ্যাল সাইটে হচ্ছে একটা বার্তাও কিন্তু তিনি দিয়েছেন, যে বার্তাটা কিছুটা অ্যালার্মিং বলা যেতে পারে আর কি। তো সবকিছু মিলিয়ে সামনে একটা দেশের আবার পট পরিবর্তনের একটা চান্স রয়েছে। আমরা জানি সামনের বছর নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, জাতীয় নির্বাচন। সবকিছু মিলিয়ে হচ্ছে এই ক্রিকেটের উপর রাজনীতির যে ইম্প্যাক্টটা সেটা পড়ার একটা নেতিবাচক বা একটা চান্স আপনি দেখছেন কিনা সামনের দিনে? হওয়া উচিত নয়, কিন্তু বাংলাদেশি সিনারিওতে যদি বলেন, বাংলাদেশ যেভাবে চলে, প্রত্যেকটা আপনার স্পোর্ট ফেডারেশন যেগুলি আছে সবকিছুর উপরেই আপনার রাজনীতির, আপনি যেটা বলছেন ছায়া, আমি বলবো স্পষ্ট প্রভাব থাকে। এবং সেটা আপনি এই নির্বাচনকেও মানে এখন আর আসলে ওইভাবে আলাদাভাবে কোনো শব্দের আড়ালে বড় দরকার নেই। এই নির্বাচনে মুখোমুখি অবস্থানে ছিল অন্তর্বর্তী সরকার এবং বিএনপি, এবং তাদের মানে বাছাইকৃত যারা ছিলেন তারা দুটো প্যানেল হয়ে গিয়েছিল, মুখোমুখি অবস্থানে ছিলেন। মানে বিসিবি নির্বাচনের ময়দানে একটা খেলা হয়েছে, সেই খেলায় আমরা দেখেছি আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, তাদের তারা যে একসঙ্গে হয়েছিলেন, একত্রিত হয়েছিলেন, তাদের একটা জয়কার। এবং যারা বিরোধী পক্ষ ছিল তারা আসলে নির্বাচনের মাঠে সুবিধা করতে পারেননি নানা কারণে। প্রথমে আমরা একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে প্রথমে এখানে তো বিসিবি নির্বাচনের পরিচালক যে 25টা পদের কথা বলছি, সেখানে সবচেয়ে বড় জায়গাটা ছিল হচ্ছে ক্লাব থেকে, ঢাকার ক্লাব থেকে 12টি পরিচালক পদ এবং 10টি হচ্ছে জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থা। এই 12টি পদ যে ক্লাবের যে জায়গাটা, এই ক্লাবের সেক্টরটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে তামিম ইকবাল এবং তামিম ইকবালের সঙ্গে যারা রয়েছেন তাদের একেবারে হাতের মুঠোয়, এরকমই মনে হচ্ছে। বিশেষ করে কোয়াবের ইলেকশনের দিন আমরা যেটা দেখেছিলাম যে এক ধরনের একটা শোডাউন মনে হয়েছিল, যে বিসিবি ইলেকশনের আগে হয়তো কোয়াবের ইলেকশন দিয়ে তামিম ইকবাল এবং তার সঙ্গে যারা রয়েছেন তারা একটা শোডাউন দিয়ে দিলেন যে ক্লাব আমাদের দখলে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে তারা আসলে সুবিধা করতে পারেননি নানা কারণে। সেটা আমরা এই কয়েকদিন টানা রিপোর্টগুলোতে, বিভিন্ন অনুসন্ধানী রিপোর্ট বা ডেইলি যে রিপোর্টগুলো, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো আর এখন বিস্তারিত না বলছি। সেই কারণে নির্বাচনের মাঠ থেকে তারা সরে যেতে বাধ্য হয়েছেন। আপনি যেটা বলছেন যে জাতীয় নির্বাচনের পর এটার প্রভাব থাকতে পারে কিনা, যদি বোর্ড তাদের পছন্দ মতো জাতীয় যে নির্বাচনের পর যদি কর্তৃপক্ষকে না পায়, সেই ক্ষেত্রে প্রভাবের একটা অবশ্যই সুযোগ। অবশ্যই। নিয়ন মহমিন, একই প্রশ্ন, আসলে এইটার কতটা নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের ক্রিকেটে? এবং একই সঙ্গে মাকসুম আলম খান চমৎকার একটি কথা বলেছেন, আমাদের কোনো স্পোর্টসই রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে নয়। এটা হচ্ছে আমাদের এই স্বাধীনতার দীর্ঘ সময়ও হচ্ছে আমাদের স্পোর্টস ডেভেলপমেন্টের পেছনে সবচেয়ে বড় অন্তরায় কিনা। এত বছরে আসলে যেহেতু এটা বারবার পড়ে যাচ্ছে, এটাকে এখন আর আমি নেতিবাচক বলতে চাচ্ছি না, প্রভাব পড়বে। ইতিবাচক নেতিবাচকের ব্যাপার নাই, এখানে একটা প্রভাব পড়বে। আগামীতে রাজনৈতিক সরকার গঠন যে করবে তিনি তার মতো করে বোর্ডটা সাজাতে চাইবেন। আমি এই জন্য মানে অনেকটা মজা করেই বলেছি, এই বোর্ডটা আসলে 6 মাসের ক্রিকেট বোর্ড। যে যত কথাই বলুক, এই বোর্ডের যারা দায়িত্ব পালন করবেন এখন, তারা নিজেরাও ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের মাথার ভিতরে এটা কাজ করবে। পরবর্তীতে রাজনৈতিক সরকার যে আসবে, হয় তার সাথে তাদেরকে হাত মিলিয়ে চলতে হবে, অথবা তাদেরকে আসলে কিছু না কিছু, মানে আমরা তো দেখেছি আসলে পট পরিবর্তনের পরে কি হয়, নাজমুল হাসান বাবরের ভোটটার কি হয়েছে, মানে কাউকে সরানোর প্রয়োজন পড়ে নাই বা কাউকে সরিয়ে দিতে হয় নাই, নিজেরাই সরে গেছে। তাই সেরকম কিছু হলেও হতে পারে, আবার নাও হতে পারে। আসলে রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আর ক্রিকেট রাজনীতি যে দিন শেষে কোথায় নামতে পারে বা কোথায় যেতে পারে সেটা আসলে নির্বাচন দেখিয়ে দিয়েছে। তারপর আমরা প্রত্যাশা রাখতে পারি দেশের ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য ভালো কিছু করবে এই বোর্ড, সেটার সঙ্গে তো নিশ্চয়ই আমরা একমত। অবশ্যই। জি, ধন্যবাদ মাকসুম এবং নিয়ন আপনাদের দুইজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং প্রাণবন্ত কিছু আলোচনা করার জন্য।
হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে সকালেই দেশে এসে বিকেলে অনুশীলন করেছেন হামজা চৌধুরী। 9 ও 14 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে জয় তুলে নিতে চান দেশের ফুটবলের পোস্টার বয়। এদিকে হামজাকে পেয়েই নতুন উদ্যমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। যদিও ইনজুরির কারণে এদিনও আলাদা অনুশীলন করেছেন সেন্টার ব্যাক তপু বর্মন। মঙ্গলবার রাত 8:30টায় দেশে আসার কথা রয়েছে কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের। হংকং চায়নার ম্যাচ সামনে রেখে লম্বা একটা ভ্রমণ শেষে সকালে ঢাকায় পৌঁছান বাংলাদেশ ফুটবল দলের পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরী। লন্ডন থেকে সিলেট, সেখান থেকে ঢাকা, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও সবই যেন ম্লান হামজা চৌধুরীর হাসিতে। খুব ভালো লাগছে। দুটো ম্যাচে জিতবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেমন লাগছে এবার আপনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছেন লেস্টারে? জি খুব ভালো লাগছে। বিমানবন্দর থেকে টিম হোটেল, সেখানে বিশ্রাম নিয়ে বিকেলেই দেশের ফুটবলের আতুর ঘরে হামজা। তাকে পেয়ে নতুন উদ্যমে মাঠে নামলো লাল সবুজ দল। সাদ তপু ও কোচ হাবিয়ার কাবরেরার সঙ্গে বোঝাপড়া শেষে হামজা যোগ দিলেন জামাল, তারিক, জায়ান, ফাহমিদুলদের বল জাগলিং এর খেলায়, যেখানে আগে থেকেই ছিল শূন্যস্থান, যা পূরণ করলেন হামজা। যাদের দেখে লাল সবুজ জার্সিতে খেলার অনুপ্রেরণা পেয়েছিলেন সেই জামাল, তারিক, হামজাদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠলেন নবাগত জায়ান আহমেদ। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া লড়াইয়ে এগিয়ে থাকতে ঘরের মাটিতে জয়ের যে কোনো বিকল্প নেই তা ঠিকই জানা হামজার। দীর্ঘ ভ্রমণের পরও তাই অনুশীলনে কোনো ছাড় নেই লেস্টার তারকার। পুরো স্কোয়াড একসঙ্গে পেতে এখন শুধু সমিত সোমের অপেক্ষায় আছেন কোচ হাবিয়ার কাবরেরা। হামজার মতো সমিত ফুল ফিট হয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে বিশ্বাস টিম ম্যানেজার আমির খানের। সমিত, হামজা, এরা যারা আছে সাথে আমাদের যারা প্লেয়াররা যারা খেলে, সবাই যে একটা বন্ডিং হয়েছে, এটা আসলে আপনারা আমাদের এই ক্যাম্পে যদি না কেউ থাকে ওই সময় বোঝা যাবে না যে এক সুন্দর বন্ডিং। এই বন্ডিংটাকে আমরা আসলে এই টাইমিং এর ব্যাপারটার জন্য অনেক সময় আমরা ফিল করি যে লাস্ট টাইমেও কিন্তু সমিতি এসে বাইরে ওয়ার্ম আপ করেছে, একটা এত দূরের থেকে আসা। তো আমি মনে করি যে আমার এটা হলো যে সমিতি এসে যেন খেলার অবস্থায় থাকতে পারে। এদিনও পুরো দল থেকে আলাদা অনুশীলন করেছেন সেন্টার ব্যাক তপু বর্মন। ইনজুরি নিয়ে এখনো অস্বস্তিতে বসুন্ধরা কিংস অধিনায়ক। এই ডিফেন্ডারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ দল। আমি কালকেও দেখেছি যে ও তপু মানে ট্রেনিং বল নিয়ে করে নেই, বল ছাড়াই ট্রেনিং করেছে। আমি জানি না আজকে হামজাকে দেখার পরে যদি কিছুটা চেঞ্জ হয়, সাহসটা পেয়ে যায়, তাহলে সেই পজিটিভ দিকটাই চিন্তা করতেছি। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে সোয়ানসির বিপক্ষে লেস্টারের হয়ে মাঠে নামেননি হামজা। তারপরও 3-1 ব্যবধানে জয় তুলে নেয় তার দল। নিশ্চিতভাবে সেই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে হংকং চায়নার বিপক্ষে জয় তুলে নেওয়ার চেষ্টা করবেন হামজা চৌধুরী। 9 অক্টোবর এই মাঠে হংকং চায়নার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে হামজা, সমিত, জামালদের। এশিয়ান কাপ বাছাই টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল সবুজদের, যার জন্য প্রস্তুতিটাও হচ্ছে ঠিকঠাকভাবে। জাতীয় স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ছিল টেস্ট ক্রিকেটারের তকমা, সেখান থেকে হুট করে অভিষেক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-20-তে। 2 ম্যাচের ব্যর্থতায় 4 বছরের অলিখিত নির্বাসন পান সাইফ হাসান। এরপর শেষ মুহূর্তে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্তি। প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে চিনিয়েছেন। আফগানিস্তান সিরিজ শেষে ওই সাইফও আলোচনায় বিশ্ব ক্রিকেটে। সাইফ হাসান দেশের ক্রিকেটের পরিচিত নাম। ঘরোয়ায় পারফর্ম করে টেস্ট ক্রিকেটের ক্যাপটা পরেন 2020-এ রাওয়ালপিন্ডিতে। 2 ইনিংসেই ছিলেন ব্যর্থ। সাইফ হাসানের গল্পটা সেখানে থামতে পারত, তবে দেশের ক্রিকেটের উদ্ভট নির্বাচন পদ্ধতিতে কয়েক মাসের ব্যবধানে সুযোগ পেয়ে যান টি-20-তেও। ওই সুযোগে লাভের চেয়ে ক্ষতি বেশি করে। 2 ম্যাচের ব্যর্থতায় 4 বছরের জন্য জাতীয় দলের বাইরে চলে যান এই টপ অর্ডার ব্যাটার। এই সময়টাতে নিজের ভেতর বড় পরিবর্তন আনেন সাইফ। শেখ জামালের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএলে পারফর্ম করেছেন প্রায় নিয়মিতই। বিশেষ কৃতিত্ব রংপুর রাইডার্সের। টপ অর্ডারে সাইফকে লম্বা সময় ধরে সুযোগ দিয়ে আসে এই ফ্র্যাঞ্চাইজি। প্রতিদানত পেয়েছে। গ্লোবাল সুপার লিগের ফাইনালে 4 নম্বরে নেমে খেলেন 26 বলে 41 রানের ইনিংস। রান আউটে কাটা না পড়লে হয়তো রান তাড়াটাও করে ফেলত রংপুর রাইডার্স। শেষ 2 বছর ধরে এভাবেই খেলেছেন সাইফ। স্ট্রাইক রেটের গুরুত্বটা জানেন, উন্নতি করেছেন বড় শটেও। সফলতার পেছনের কারণটা জানান আফগানিস্তানের বিপক্ষে 3য় টি-20 শেষে।
গত 1-2 বছর ধরে আমি এভাবেই খেলছি, এরকমই খেলার চেষ্টা করছি, নিজের ব্যাটিং উপভোগ করছি, এই তো। এই সময়ে ঠিক কতটুকু পরিবর্তন এনেছেন সাইফ তা বোঝাতে দরকার একটা পরিসংখ্যানের। 4 বছরের দীর্ঘ বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর তার চেয়ে বেশি 6 হাঁকাননি অন্য কোনো ব্যাটার। শুধু এশিয়া কাপেই 12 ছক্কা, গোটা দলও পারেনি তার সমান 6 মারতে। অথচ জাতীয় দলের ক্যাম্পে ছিলেন না এই ব্যাটার। দলের সঙ্গে যোগ দিয়েছেন 27 অগস্টের পরে। অল্প কদিনের প্রস্তুতি, তবে ওই বেসিক টি-20 প্র্যাকটিস। পাওয়ার হিটিং কোচের অধীনে থেকেও যা রপ্ত করতে ব্যর্থ তার সতীর্থরা। উল্টো এশিয়া কাপের প্রথম 2 ম্যাচে তাকে বিসর্জন দিতে হয়েছে নিজের পছন্দের পজিশন। 4 নম্বর ছেড়ে ব্যাট করেন ওপেনিংয়ে, সেখানেও হয়েছেন সফল। তবে সাইফের জন্য সামনের পথটা কঠিন। পারফরমেন্সে বাড়ছে প্রত্যাশা, আর এই ভারী বইতে পারে না অধিকাংশ বাংলাদেশি ক্রিকেটার। নিজের মতো করে যদি খেলাটা চালিয়ে যেতে পারেন তাহলে টপ অর্ডার নিয়ে চিন্তা কমতে পারে টিম ম্যানেজমেন্টের। সাব্বির মিথুন, সময় সংবাদ। রোহিত শর্মার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেয় বেজায় চটেছেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। শুভমান গিলকে চাপ প্রয়োগ করে অধিনায়কত্ব দেওয়া হয়েছে, যা তার পারফরমেন্সে বাজে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, রোহিত ইনফর্ম থাকার পরও তাকে সরিয়ে দেয় নির্বাচকদের সিদ্ধান্তেও ক্ষুব্ধ কাইফ। ভারতের ক্রিকেটে শেষ হলো রোহিত শর্মার অধিনায়কত্বের যুগ। এবার বদলেছে অধিনায়ক। টেস্টের পর ওয়ানডে দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব পেলেন শুভমান গিল। লম্বা সময় ধরে চলা গুঞ্জনই এবার সত্যি হলো। অবসরের বিষয়ে রোহিতের সিদ্ধান্ত নেয়ার পরেই অধিনায়কত্ব পরিবর্তনের পরিকল্পনা ছিল বিসিসিআই এর। তবে এবার রোহিতের কাছ থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নেয়ায় বেজায় চটেছেন দেশটির সাবেকরা। ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকারের এই সিদ্ধান্তকে ঘিরেই ক্রিকেট মহলে চলছে তুমুল আলোচনা সমালোচনা। চলতি বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত দল। ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে শুভমান গিলের কাঁধে তুলে দেয়া হয় দলনেতার দায়িত্ব। এভাবে রোহিতকে সরিয়ে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। তার মতে 2027 বিশ্বকাপের পর অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বোর্ডের। মূলত ফিটনেস আর পারফরমেন্সের বিচারে রোহিত এখনও ইনফর্ম, তাই তার উপরেই ভরসা রাখা যেত বলে মন্তব্য করেন কাইফ। শুধু তাই নয়, এমন সিদ্ধান্ত নিয়ে নির্বাচকরা শুভমান গিলের উপর অতিরিক্ত চাপ বাড়িয়ে দিয়েছে, যা তার পারফরমেন্সে বাজে প্রভাব ফেলবে। এটা আগে থেকেই অনুমেয় ছিল, তবে আমি ভেবেছিলাম এটা 2027 ওয়ানডে বিশ্বকাপের পর হবে, কারণ অধিনায়ক হিসেবে রোহিতকে আরও একটু সময় দেয়া যেত। ফিটনেসের দিক থেকেও রোহিত এখন অনেক উন্নতি করেছে, ব্যাটিং প্রস্তুতি নিয়েছে, ফিটনেস পরীক্ষা দিয়েছে, আর কি চাই। এত তাড়াহুড়ো করে গিলকে অধিনায়ক বানিয়ে নির্বাচকরা তার মাথায় অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। এই সিদ্ধান্ত গিলের পারফরমেন্সের উপর খারাপ প্রভাব ফেলতে পারে এবং ভারতের জন্য তা একটি বড় ধাক্কা হতে পারে যে কোনো প্রতিযোগিতায়। ওকে অতিরিক্ত বোঝা দেবেন না। গিল টেস্টে নেতৃত্ব দিচ্ছে, আবার 4 নম্বরে ব্যাট করছে। এশিয়া কাপে তাকে সহ অধিনায়ক করা হয়েছিল। সূর্যকুমার যাদব সরে গেলেই ও দায়িত্ব নেবে। এখন আপনি তাকে ওয়ানডে অধিনায়ক করছেন। আমার মনে হয় সবকিছু তাড়াহুড়ো করে করা হচ্ছে, এর ফলাফল ভালো নাও হতে পারে। এদিকে একজন খেলোয়াড় কখনো নিজে থেকে অধিনায়কত্ব দাবি করেন না। বোর্ড থেকে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে বলে কড়া মন্তব্য করেন কাইফ। সবাই জানে যে ও এটা চায়নি। আমি নিশ্চিত অজিত আগারকার ও গৌতম গম্ভীর চাপ সৃষ্টি করেছে শুভমানের উপর। ওকে চাপ না দিলে নিশ্চয়ই নেতৃত্ব চাইবে না। ভারতীয় ক্রিকেটের জন্য এটা ভালো হলো না। কি দোষ ছিল রোহিতের? ওকে কেন বাদ দেওয়া হলো? একটা কথা ভেবেই খারাপ লাগছে যে রোহিতের মতো অধিনায়ককে 4 বছরও আমরা পেলাম না। রোহিত অসাধারণ ব্যাটসম্যান, ভালো অধিনায়কও, দলকে নেতৃত্ব দিতে পারেন। ও অধিনায়ক থাকলে ভারত আরও ট্রফি জিততে পারত। আগামী 19 অক্টোবর শুরু হতে যাচ্ছে ভারত অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। গুঞ্জন আছে সেই সিরিজ দিয়ে অবসরের ঘোষণা দেবেন রোহিত ও কোহলি। তাজিন খন্দকার, সময় সংবাদ। 7 বছর পর বিদেশের মাটিতে টুর্নামেন্ট খেলতে চায়না যাচ্ছে বাংলাদেশ স্কেটিং দল। চীনের জিনজিয়াং রাজ্যের কারামেতে 10 থেকে 13 অক্টোবর অনুষ্ঠিত হবে চায়না আসিয়ান স্পিড রোলার স্কেটিং টুর্নামেন্ট। 200 ও 500 মিটার স্পিড এবং 1000 মিটার স্প্রিন্টে 7 জন স্কেটার খেলবেন মোট 5 ইভেন্টে। ইভেন্টগুলি হলো জুনিয়র এ ও বি এবং ইউথ এ ও বি ও সি ইভেন্ট। চায়নাগামী এই দলের সদস্যরা হলেন নাবিউল ইসলাম, আতহার শিহাব, জারিফ আহমেদ, আকিফ হামিদ, আফরোজ বিন আরিফ, মুনজির আফনান, পালিশা রুজবেহ। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের অনুশীলন শেষে খেলোয়াড়দের ফটো সেশন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবারও বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। সহ সভাপতি ফারুক ও সাখাওয়াত। প্রথমবারের মতো পরিচালক হলেন পাইলট। সবাইকে নিয়ে ক্রিকেট এগিয়ে নেওয়ার প্রত্যয়। আমানত হিসেবে আমরা পেয়েছি 4 বছরের জন্য। আমরা বাংলাদেশ ক্রিকেটকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই বোর্ডে যাতে সবাই মিলে কাজ করতে পারি, এটা যাতে কেউ বাইরে থেকে ভাঙতে না পারে, এটা চেষ্টা করবো আমাদের। বিতর্কের মুখে এনএসসি কোটা থেকে মনোনীত বিসিবি পরিচালক ইশফাক আহসানকে প্রত্যাহার। কাল বিসিবি সভায় ঘোষণা করা হবে নতুন নাম। এবং সকালে ঢাকায় এসে বিকেল অনুশীলন হামজা দেওয়ান চৌধুরীর। হংকং চায়নার বিপক্ষে 2 ম্যাচে জয় তুলে নেওয়ার প্রত্যয়। কাল আসছেন সমিত সোম। এই ছিল খেলার সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন আইরিন আয়াত। ধন্যবাদ ইকবাল আপনাকে। প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।